আমরা মিলে অনেক দূরে যাব। ধর্মে বর্ণে সব বিদ্বেষ মন থেকে তাড়াবো। তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। না 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 না, না 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 না। দাও 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 হাত বাড়িয়ে দাও, তরুণ তোমার নতুন চোখে দেশটাকে সাজাও। দাও 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 হাত বাড়িয়ে দাও, তরুণ তোমার নতুন চোখে দেশটাকে সাজাও। আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্ম আগামীর দ্বিতীয় পর্বে। 6টি পর্বে ভাগ করা এই অনুষ্ঠানটির মধ্যে অনেক কিছু নিয়ে কথা হয়। গত পর্বে আমরা কথা বলেছিলাম পিয়ার প্রেশার নিয়ে, সাথে আরো জড়িত কিছু বিষয় নিয়ে। আজকেও আমার নতুন কোনো একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা অতিথিদের কথা শুনবো, সাথে শুনবো তরুণদের কথা, সাথে থাকবে একটি অসাধারণ নৃত্য পরিবেশনা, আর সবশেষে একটি গান, জলের গান। আর আজকে কথা বলবো আমরা দেশপ্রেম নিয়ে। আর দেশপ্রেমের কথা যখন আসে তখন আসে নাগরিক দায়িত্বের কথা। দেশকে শুধু মুখে মুখে ভালোবাসি বললেই তো হবে না, আমাদের দায়িত্বগুলো আমাদেরকে ঠিকমতো পালন করতে হবে। আর আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি আমাদের দায়িত্বগুলো, আমাদের কর্তব্যগুলো যদি ঠিকমতো পালন করতে পারি, তাহলে কিন্তু দেশ অনেক দূরে এগিয়ে যেতে পারে। আর ছোট কোনো কাজের উদ্যোগ কিংবা কোনো ভালো ছোট কোনো চেষ্টা একটা কত বড় পরিবর্তন আনতে পারে, এরকম একটা উদাহরণ দেখা। বিডি সাইকেলিস্ট আমরা যখন শুরু করি আসলে তখন কিন্তু আমরা অল্প কয়েকজন মানুষ ছিলাম। এটা শুরু হয় 2011 সালের দিকে মে মাসে। ঢাকা শহরের ভেতরে থেকে ঢাকা শহরের বাইরে যাওয়ার যে স্বাধীনতার যে স্বাদটা, সেটা কিন্তু আমরা বাইক ফ্রাইডে বা প্রতি শুক্রবার সকালবেলা রাইড থেকে আমরা বাইক ফ্রাইডে নাম দিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা ওই স্বাদটা পেয়েছি। তো ওই যখন আমরা দেখা শুরু করলো, আমরা 20-22 জন মিলে আমরা এই রাইডটা করছি, আমার দেখা দেখে আমার আরেকজন বন্ধু কিন্তু অনুপ্রাণিত হলো, তারা আসা শুরু করলো। ওখান থেকে কিন্তু বিডি সাইকেলিস্টের জন্ম। আজ 2014 সাল, এখন পর্যন্ত কিন্তু সেই 20-22 জন থেকে যখন শুরু হয়েছিল, এখন আমাদের সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে 36,000 মেম্বারে। তো গত বছরও আমরা একটা কিন্তু 26শে মার্চে একটা বেশ বড় একটা রাইড আয়োজন করেছিলাম। সেই রাইডটিতে আমাদের অনেক সাইকেলিস্ট একসাথে যোগ দিয়েছিলেন। তো ওই রাইডটা কিন্তু বেশ ইন্সপায়ারিং হয়েছিল। তো 26শে মার্চের রাইড নিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো দেখা যায় যে এত সংখ্যক মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তারা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু একসাথে একটা সাইকেলিংয়ের একটা প্ল্যাটফর্মে এসে কিন্তু আমাদের সাথে সাইকেলিং করেন। এবং আমরা যখন একসাথে সাইকেলিং করি আমরা কিন্তু ভুলে যাই যে আসলে আমার পাশে যিনি আছেন তার পরিচয় কিন্তু দেখা যায় একটা মানুষ হিসেবেই তার পরিচয়টা বড় হয়ে আসে। তো এই যে স্বাধীনভাবে একটা চিন্তা করার প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমরা আমাদের সাইকেলিং এই গ্রুপ থেকে কিন্তু আমরা পেয়েছি। অসাধারণ একটি উদ্যোগ, অসাধারণ আসলে। আর এর মধ্যে এটা 26শে মার্চের মধ্যে একটা রাইড ছিল, এটার ভিডিও চিত্র আমরা দেখলাম। চিন্তা করে দেখো কিভাবে ছড়িয়ে পড়েছেন, কত মানুষ এটার সাথে জড়িত। মানে ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, লয়ার বলো, এভরিওয়ানস পার্ট অফ ইট। বাট এবং তুমি জানো 26শে মার্চে যে কথাটা বললে, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের 9 মাসের যে সংগ্রাম, এটা তখনই সার্থক হবে যখন আমাদের আজকের প্রজন্ম প্রত্যেকে নিজের জায়গা থেকে কিছু না কিছু একটা ভালো করার চেষ্টা করবে, দেশকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং এই ধরনের মানুষরা আসলে আমাদের রোল মডেল, যারা প্রমাণ করে যে আসলে শুধুমাত্র ডাক্তার হয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে বা শুধুমাত্র আইনজীবী হয়ে যে পরিবর্তন আনা যায় না। দেশপ্রেম নিয়ে আমাদের তরুণ সমাজে কিছু বলার আছে, আমরা একটু দেখে আসি। দেশপ্রেম অনেক বৃহৎ একটা ব্যাপার, বাট আমাদের সবার মধ্যেই আমরা অনেক ছোট ছোট ব্যাপার দিয়েও আসলে দেশপ্রেমটাকে বোঝাতে পারি। যেমন আমি আমার ক্যাম্পাসটাকে পরিষ্কার রেখে বা আমার আশেপাশে মানুষগুলোকে সাহায্য করেও আমি আমার দেশপ্রেমটাকে বোঝাতে পারি। আমরা যদি সবাই এই ছোট ছোট ফ্যামিলিয়ার ব্যাপার থেকে আমাদের দেশপ্রেমটাকে শুরু করি, তাহলে আশা করা যায় যে একদিন এই দেশপ্রেমটা বৃহৎ পরিসরে সবার মধ্যে যাবে।
দেশটা তো সবার, এটা আসলে সবারই। এই যে আমি জার্সি পরে আছি, আমি দেশের জন্য একটু বার চিয়ার করতে যাব, আমার জাতীয় দলকে সাপোর্ট করব, এটা কিন্তু একটা সিভিক রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আমরা নিজের যে কাজটা করি সেই কাজটা কিন্তু এক ধরনের সিভিক রেসপন্সিবিলিটি বলা যায়, কারণ আমরা নিজের যে কাজটা করি সেটা যদি আমি সঠিকভাবে করতে পারি সেটা কিন্তু দেশের জন্য একটা উপকার নিয়ে আসবে। দেশপ্রেম বলতে হচ্ছে যে আমাদের দেশের সকল মানুষকে প্রেম, দেশের প্রকৃতিকে প্রেম, দেশের এই যে বিভিন্ন কাজকর্ম আছে ওগুলোতে সব কিছুতে অংশগ্রহণ করা, এটাই হচ্ছে আমার কাছে মূলত দেশপ্রেম। দেশপ্রেমটা আমরা মূলত ভালোবাসাকেই বুঝি। বাংলাদেশে ইদানিং অনেক ধর্ম নিয়ে অনেক ক্ল্যাশ হচ্ছে। আমরা সবাই চাই যে যাতে সবাই আমরা সব ধর্মের মানুষ একসাথে শান্তিভাবে থাকতে পারি। আমার কাছে দেশপ্রেম বলতে যেটা, যে দেশকে ভালোবাসা, দেশের সব কিছু সঠিকভাবে চলছে এগুলো দেখে আনন্দ পাওয়া। আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে এখন আমরা অনেক ইভেন্ট দেখতে পাচ্ছি, যেমন জাতীয় সঙ্গীতের আয়োজন, তারপর হচ্ছে জাতীয় পতাকার আয়োজন। দিস আর ভেরি গুড। আমাদের এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেমটাকে রিফ্লেক্ট করতে পারছি, বাট এটা ট্রুলি রিফ্লেক্ট তখনই হবে যদি আমরা আমাদের কাজের মাধ্যমে এটাকে রিফ্লেক্ট করি। আমার কাছে দেশপ্রেম বলতে আসলে নিজের জায়গা থেকে দেশের জন্য কিছু করা, নিজেদের পেশায় থেকে যে আমরা নিজেদের দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারি, আমি মনে করি এটাই দেশপ্রেম। প্রত্যেকটা দিন আমাকে মনে করতে হবে যে আমি বাঙালি অ্যাজ ওয়েল। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষের যে সংস্কৃতিটা আমাদের প্রপারভাবে করা উচিত। ওয়াও, আসলে এই জেনারেশন অনেক কিছু বলার আছে, আর আমি যা দেখছি এখানে তবে দেশপ্রেম। জানো, আমি একটা জিনিস প্রায় ভাবি, একটা মানুষ দেশপ্রেমিক হবে না, দেশের জন্য ভালোবাসা থাকবে না, এটা কিভাবে সম্ভব? আমার কাছে আবেগটাই অন্যরকম, জানো। এই যে দেশের জন্য যে আবেগটা, জানি না, যতবার আমি কোনো কোথাও আমার সোনার বাংলার শুনি, কোনো হয়তো স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, হয়তো অ্যাসেম্বলিতে গানটা বাজছে, ইট হিটস ইউ, লিটারালি ডাজ। এবং অনেক সময় এমন কিছু হয়, হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো চলচ্চিত্র দেখছি, কিংবা হয়তো কোথাও কোনো ছবি, চোখের পানি আটকে রাখা যায় না। এটা একটা অন্যরকম অনুভূতি আসলে, জানো। আমরা হয়তো দেখিনি, আমরা হয়তো এখন শিখছি বা জানছি, দেয়ার আর পিপল এটা উইটনেস করেছে আর এটা ব্যাপারে অনেক কিছু জানে। প্লাস নট অনলি জাস্ট দেশপ্রেম না, শুধু এই যে সিভিক রেসপন্সিবিলিটিস থেকে শুরু করে কত কিছু নেই, এখন আমাদের অনেক কিছু জানার বোঝার আছে। আমাদের দুইজন স্পেশাল গেস্ট আছেন আমাদের এখানে, তাহলে আমরা ডাকি ওনাদেরকে। আমাদের আজকে যিনি প্রথম গেস্ট, ওনার সবচেয়ে বড় পরিচয় এবং যেই পরিচয়টি দিতে উনি অনেক বেশি পছন্দ করেন, উনি একজন মুক্তিযোদ্ধা। এটা বিশাল বড় একটা পরিচয়। এর চেয়ে বড় আসলে কি পরিচয় হতে পারে? একজন মানুষ দেশের জন্য মরতে প্রস্তুত। দ্যাটস হিউজ। এবং তুমি জানো, আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে যায়, এই জন্যে আমাদের যে মুক্তিযুদ্ধ জাদুঘরটি আছে তার অন্যতম প্রতিষ্ঠাতা হলেন উনি। Yes, I think I know exactly who you're talking about. আমাদের মাঝে আজকে আছেন আকু চৌধুরী স্যার। আরেকজন আছেন আমাদের মাঝে। আরেকজন আছেন এবং ওনার পরিচয়টাও অসাধারণ। টাইমস ম্যাগাজিনের রেকগনিশন as the heroes of the environment. Raman Maksasai. That's a mouthful. May we welcome Sayyidah Rizwana Hassan. So, আমাদের গেস্ট তো আসলো. Why don't we offer some coffee? Yeah, coffee, tea. Would you like to have some coffee? Great. Okay. স্যার কাছে প্রথম কোয়েশ্চেনটা করি। স্যার, আমাদের জেনারেশন, আমরা কি দেশপ্রেমিক? Of course, very much. অনেক। কেন আপনার কাছে কেন? Well, basically দেশপ্রেমিক কারা? আপনারা আমাদেরকে, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদেরকে বিশেষভাবে দেখা হচ্ছে as বিশেষ দেশপ্রেমিক. Why? Because we dared to fight. We had the guts to go and we had that opportunity. Okay? And the privilege. I think আমি যে একজন মুক্তিযোদ্ধা বলি আমাকে নিজেকে, it's a privilege and honor that I was at the right place at the right moment. And I was willing to make the greatest, or all of my other comrades in the battlefield in the war also made the same commitments, the supreme sacrifice করার জন্য, life দেওয়ার জন্য. Like, yeah, I mean, you know, so that is, you see, but the thing is that that means that we are willing to do anything for the love of my country. And you as a woman, as a human being, as a Bengali, as a citizen of the world, whatever you are doing, you do it the right thing, thinking it, I mean, have your country come first before yourself, your party, your family, your everything. See, when you
have that sense of love, you can love anything and everybody. And that is how, and that is simple, that is Deshprem. So all 100% dedication to anything we do. Even he was making that coffee, if he put 100% dedication on that, it would be the best coffee in the world. That is how it is, you The see. perfect brew and smell and everything. Perfection in everything. Perfection everywhere. আপনাদের দুজনেরই ফেসবুক, well, we are part of this social media যে চলছে, দুজনেরই আছে, প্লাস অনেক ফলোয়ার্স আছে, and they follow whatever you, আপনারা যে কাজই করেন, ইনিশিয়েটিভ যাই নেন, and এখন দেশপ্রেম জিনিসটাকে ওভাবে কেন জানি ভাগ করে ফেলে যে ফেসবুকে একটা কমেন্ট দিল, একটা শেয়ার দিল, বাংলাদেশের পতাকা, দেশপ্রেম হয়ে গেল ওখানে। What do you have to say about this type of opinion? Well, I don't think we are there to prove to anybody what my Deshprem is. It's in me. You see, it's loving the God. You see, you do not have to prove it to anyone. আমি It's যেভাবে between- express করি, Yes, it's between you and your country, and you deliver to your country. That is the way. You don't have to show it, or not anybody has to see it. And Madam is she's doing a lot of work, incredible work. I mean, the outcome will take time. Maybe she won't be around. The environmental কাজ যেগুলো করছে, এটা immediate, but her action that she is, you see, sowing the seed, it will take years. True. So that is what her job, her duty, her Deshprem. দেশপ্রেমের জায়গাটা এই জায়গায় যে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি কন্ট্রিবিউট করার চেষ্টা করব। লাইক রেজওয়ানা ম্যামের প্রসঙ্গে যদি আসি, এনভায়রনমেন্ট নিয়ে উনি কাজ করেছেন। যখন এনভায়রনমেন্ট আসলে এই কয়েক বছর এটা খুব একটা হিপ টপিক, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, আমরা এনভায়রনমেন্ট মানে এগুলো নিয়ে অ্যাক্টিভিজম নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে অনেক শুনছি, সেভ দ্য প্ল্যানেট, সেভ দ্য এনভায়রনমেন্ট, বাট আপনার কাছে তো অনেক আগে শুরু হয়েছে। এই মোটিভেশনটা কোথা থেকে আসলো? এই মোটিভেশনটা আমার এসছে আসলে আমি যে খুব সংক্ষুব্ধ হচ্ছিলাম দেশ যেভাবে চলছে, সমাজ যেভাবে চলছে, সেখান থেকে। একটা গান আছে, যদি একটু আগের প্রশ্নে ফেরত যাই, ভালোবাসি বলেই ভালোবাসি বলি না। সারাক্ষণ যারা দেখাতে থাকে আর বলতে থাকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, ভালোবাসি, তাদেরকে বরং আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে এত ভালোবাসার গল্প করলে কাজটা করবে কোন সময় আসলে দেশের জন্য? বরং দেশের জন্য যদি কাজটা করা যায় এবং সেখানে একটা কোথাও কোনো পরিবর্তন আনা যায়, আমি তাকেই সত্যি দেশপ্রেমিক বলবো। আর এটা কোনো পরীক্ষার ব্যাপার না, জানেন, পরীক্ষাটা তখনই আসে যখন একটা বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হন। কেন তারা ইতিহাসের স্বর্ণাক্ষরে তাদের নামটা লিখিয়েছে? কারণ সঠিক সময়ে সঠিক কথাটা এবং সঠিক কাজটা করতে পারাই কিন্তু হচ্ছে একটা বুদ্ধিমত্তার লক্ষণ। তারা সেই প্রতিকূল পরিবেশে চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছে। আমার ওদেরও ঠিক একই অবস্থা। আমরা যখন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছি তখন আমাদের কয়েকজনের মনে হয়েছে যে কিছু একটা করার দরকার, এমন কিছু করা দরকার যেটা মানুষকে ছুঁয়ে যাবে। আর আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আইন, আমি দেখতাম সবাই আইনকে এবং আইনজীবীকে খুব ভয় পায়। আমি ঠিক বুঝতাম না যে আইনজীবীকে মানুষ কেন ভয় পায়, মানে আমাকে একটা মানুষ কেন ভয় পায়। ফলে আমি এমন একটা ক্ষেত্র বেছে নিতে চেয়েছি যেখানে আমার প্রথম থেকেই মনে হয়েছে যে আমার একটা চেম্বার হবে, আপনি আসবেন আমার কাছে আইন সহায়তার জন্য, আপনি টাকা দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে মামলা দেব, এরকম চেম্বার আমি কখনো খুলব না। টাকা না হলে আমি আপনার মামলাটা করব না। আমার কাছে মনে হয়েছে যারা টাকা দিতে পারবে না সেরকম লোককে আমি সাপোর্ট করতে চাই, এবং আমার এখন তাই হচ্ছে। আমি আইন ব্যবসা ঠিকই করছি, আইন প্র্যাকটিস ঠিকই করছি, কিন্তু মানুষকে টাকা নিয়ে দিচ্ছি না। ফলে যেটা হচ্ছে, আইনটাকে মানুষের কাছে পৌঁছানো, এটা যে খারাপ জিনিস না, আদালতের সাথে মানুষের যে দূরত্বটা হয়ে গেছিলো সেটা কমিয়ে আনা, এবং সর্বোপরি এমন একটা বিষয় নিয়ে আমি কাজ করি যেটা 16 কোটি মানুষকে ছুঁয়ে যায়। অন্য সব অধিকারের ক্ষেত্রেই ছুঁয়ে যায়, কিন্তু শিশু অধিকার যখন বলেন শিশু, নারী অধিকার যখন বলেন নারী, পরিবেশ যখন বলেন, এটা কেউ বলতে পারে যেটা আমাকে ছোঁয় না? কেবল 16 কোটি মানুষ না, এটা অন্য জীব জগতের প্রত্যেকটা জীবকে ছুঁয়ে যায়। কাজে এই ক্ষেত্রে কাজ করার যখন আমি সুযোগটা পেলাম বেলাতে জয়েন করে, আমার মনে হলো আমি এখানেই থাকবো, সমাজের জন্য কাজ করতে পারবো, মানুষের সাথে কাজ করতে পারবো, এবং আইনের ব্যাপারে, আইনজীবীদের ব্যাপারে মানুষের ভয়টা কাটিয়ে দিতে পারবো। দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। আপনার কাছে কি মনে হয়, মানে when it comes to explaining it to us youngsters, civic responsibility কি? দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে নিজের পারিপার্শ্বিকতাকে প্রথমে চেনা, সেখানকার মানুষ হিসাবে সেখানে ভুলগুলো কোথায় হচ্ছে, ব্যত্যয়গুলো কোথায় হচ্ছে, এগুলো বুঝে সেটাকে রেকটিফাই করতে যাওয়াটাই আমার কাছে মনে হয় সিভিক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবং এটা ঠিক না যে আমাকে কেউ ফোর্স করেনি, কোনো ব্যক্তি হয়তো ফোর্স করেনি, কিন্তু সমাজের অবক্ষয়গুলো কিন্তু আমাকে ফোর্স করেছে। যেটা আমি আক্কু ভাইয়ের ব্যাপারেও বলবো যে একটা চ্যালেঞ্জ আছে, বেশিরভাগ মানুষেরই আমাদের অ্যাটিটিউড হচ্ছে ওই ঝামেলায় আমার যে কাজ নেই, কেউ তো কিছু বলে না, আমি বলবো কেন। যদি কেউ চ্যালেঞ্জটা টেক আপ করে এবং সমাজে
আমি না করলে আর কেউ করতো, উনি না করলে আর কেউ করতো। চ্যালেঞ্জ নেওয়ার কিন্তু মানুষের অভাব নেই, মানুষ চ্যালেঞ্জ নিয়েই না, এবং নেতৃত্বের জায়গা কারোর জন্য খালি থাকে না। ফলে আমি মনে করি যে চ্যালেঞ্জটা নেওয়া এটা হচ্ছে একটা দায়িত্ব। নাগরিক হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। আমরা যখন পরিবেশ করি প্রায় সময় বলে যেখানে সেখানে থুতু ফেলবেন না, ওটা পরিবেশের খুবই ছোট্ট একটা বিষয়। পরিবেশের অনেক বড় বিষয় হচ্ছে কৃষি জমি রক্ষা করা, জলাশয় রক্ষা করা, কৃষকদের রক্ষা করা, মৎস্যজীবীদের রক্ষা করা। এইগুলোর দায়িত্ববোধ আমার ভিতরে, আমি নিজেকে এভাবে দেখি যে যেখানেই ব্যর্থ হয় সেখানেই একটা কিছু করে দেখানো। আমার ক্ষেত্রটা হয়তো পরিবেশ, কিন্তু নারী অধিকার নিয়ে যে কাজ করে তার আর আমার মূল্যবোধ কিন্তু ভিন্ন না। শিশু অধিকার নিয়ে যে কাজ করে তার আর আমার মূল্যবোধ কিন্তু ভিন্ন না। যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তার আর আমার মূল্যবোধের জায়গায় একটা সাদৃশ্য আছে। ওই মূল্যবোধের জায়গাগুলো খুঁজে বের করা এবং সেগুলো খুঁজে বের করে ব্যত্যয়টার ঘাটতিটা পুড়িয়ে আনাটাই আমার কাছে দায়িত্ববোধ। আপনি যখন মুক্তিযুদ্ধ জাদুঘরটা মানে প্রতিষ্ঠা করার চিন্তা I'm করেন, just one of them. You were one of them, exactly, one of those 8 founders. কি মোটিভেশনটা আপনাদের মধ্যে ছিল? Actually, I have to go back a long time. বাংলাদেশে একটা সময় হয়েছিল, not very long ago, hardly 20 years ago. You won't believe that মুক্তিযুদ্ধটা নিয়েও, I mean that মুক্তিযুদ্ধ কি এটা নিয়েও একটা generation was totally lost. Rizwana will justify me on that. এবং সেই সময় আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, শহীদ মুক্তিযোদ্ধা রুমির মা, she started a campaign about এই গণহত্যা যারা করেছিল ওদের দালালদের বিচারের জন্য। And many of us were really inspired by her work, and আমাদেরকেও রিওয়েক করেছিল যে আমরা যে যুদ্ধ করেছি তারপর আমরা সর্ট অফ ঘুমিয়ে গেছিলাম কেন। আমাদের তখনকার মুক্তিযুদ্ধের যেই নেতারা ছিল 4 নেতাকে শেষ করে দিল। সো it's a huge conspiracy and a program to destroy that মুক্তিযুদ্ধ চেতনাটা. As a result, after that we sort of we felt, then শহীদ জননী আমাদের ছেড়ে চলে গেলেন, then we felt that we have to do something, and there was a need, and it came up that মুক্তিযুদ্ধ জাদুঘর আমরা যদি করতে পারি, so that what we will do is we'll uphold all the informations, the objects, the documents. We are not interpreters because we are not historians. We are 8 people from different aspects of life, একজন ব্যবসায়ী, একজন শিল্পী, একজন লেখক, all sorts of people. But we had one thing common: we all fought in 71. In one way or another, we all were passionate about মুক্তিযুদ্ধ এবং committed to মুক্তিযুদ্ধ চেতনা in our lifestyle as much as possible. এবং সেখান থেকেই we thought, if we can do the museum, it was a Herculean job, but তখন আমরা সকলে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, সাধারণ মানুষ সবার কাছে গেছি, and they were all encouraging and helped us, and today we have done it. ওনারা যুদ্ধ করেছেন, আমরা তো ছোট ছিলাম, আপনারা হননি। হ্যাঁ, আমরা হয়তো যুদ্ধ করিনি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি ওইটাই, যেখানে যুদ্ধ করে দেশটা স্বাধীন করব। কেন স্বাধীন করলাম? ঢাকাকে মোস্ট আনলিভেবল সিটি উপাধি দেওয়ার জন্য? কেন স্বাধীন করলাম? 15 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় পার হওয়ার জন্য? কেন স্বাধীন করলাম? 40 বছর পরেও ঢাকা শহরের রাস্তায় ভিক্ষুক দেখার জন্য? এগুলোও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার অনেক বড় কথা। আমি মনে করি যে ওই জায়গাগুলোতে আছে অনেক ডুয়ার্স আছে বলেই কিন্তু আমাদেরকে আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলেন, যে মাঝে মাঝে আমি আক্ষেপ করে বলি যে স্যার ওই জলাশয়টা তো ভরাট করে নিল, ওটা তো ভরাট করে নিল। স্যার বলে, রিজওয়ানা তোমরা ছিলে বলে বঙ্গোপসাগরটা ভরাট হয়নি, তোমরা না থাকলে ওটাও ভরাট হতো। হ্যাঁ, তো আছে অনেক মানুষ আছে প্রতিবাদ করার। উনি মুক্তিযুদ্ধ জাদুঘর করার যখন উদ্যোগ নিয়েছিলেন সেটাও কিন্তু বেশ পরে, 75 তো নেননি। কারণ কি, সব কিছুরই একটা পরিবেশ পরিস্থিতি লাগে। আপনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময় দেখেন, যতই খারাপ করুক তাও বাঙালিরা স্টেডিয়াম ভর্তি করে গিয়ে বসে থাকে, একটা কিছু ভালোতে সাধুবাদ দিবে। এই দেশের ভালোতে সাধুবাদ দেওয়ার জন্য যারা প্রস্তুত, তারা কিন্তু ওই প্রপার টাইমটাতে আবারও ঝাঁপিয়ে পড়বে। যে মোটোটা আপনি সবসময় ক্যারি করেন, জয় মানুষ জয় তারুণ্য, সেই তরুণদের জন্য দেশপ্রেম নিয়ে আপনার কোনো মেসেজ যদি থাকে? আমি যেটা আগেও বলেছি, ইউ সি দ্য ফিউচার ইজ তরুণরা। আপনারাই ইউ উইল হ্যাভ টু ক্যারি আওয়ার টর্চ। সেই যেটা রিজওয়ানা বললো, মুক্তিযুদ্ধ চেতনা খালি ওই 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করে না। ইট ইজ দ্যাট স্পিরিট অফ স্যাক্রিফাইস টু বিল্ড দ্য কান্ট্রি। সোনার বাংলা আমরা যেটা বলি, সি উই হ্যাভ মেড এ লট অফ প্রোগ্রেস ইন দ্য লাস্ট 40+ ইয়ার্স। আমাদের পিছনে অনেক দেশ হয়তো আছে, আগে আছে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল, বাট উই মাস্ট নো হোয়াট উই নিড টু ডু। উই মাস্ট do what we need to do. আমরা আমাদের নিজেদের হেরিটেজও হারিয়ে ফেলছি in this chaos and confusion. We have to just
take the country forward. As she said, there are many doers. There are a lot of young people are doing. It is that opportunity we need. We need that environment, education. We need to educate the people. So I believe definitely মানুষের জয় হবে। আমাদের এই উপমহাদেশের মেয়েদেরকে তো সাধারণত পুরো বিশ্বের মানুষই মনে করে নির্যাতিত, নিপীড়িত। আমরা শিক্ষা পাই না, আমাদের স্বাস্থ্য নিয়ে কোনো কারোর কেউ সচেতন না। Being a representative from that mass, যেটাকে মানুষ মনে করে এরকম, you got the Raman Magsaysay, you stood up there, এবং আমাদের জন্য আপনি একটি অসম্ভব অনুপ্রেরণা। So something from you towards us. আমার কাছে মনে হয় যে একটা অনুকূল পরিবেশে বড় হওয়াটা সহজ, প্রতিকূল পরিবেশটাকে জয় করে এগিয়ে যাওয়াটা কঠিন, কিন্তু নারীদের জন্য অনুকূল পরিবেশ কেউ করে দেবে না। আমাদের সমাজ ব্যবস্থা, ধর্মের অনেক ভ্রান্ত ধারণা, আমাদের রাজনীতি, অর্থনৈতিক অবস্থা, নানান কারণে ধরেই নিতে হবে যে পরিবেশটা আমাদের জন্য অতটা অনুকূলে সবসময় থাকবে না। অনুকূলে আসলে আমি লাফিয়ে পড়বো সেটা হবে না। ওই প্রতিকূল পরিবেশটাকে অনুকূলে আনার জন্য আমাদের নিজেদেরকেও কাজ করে যেতে হবে। নারী হোক পুরুষ হোক, আমার একটা অনুরোধ থাকবে যে নিজের ফোকাসটাকে ঠিক রাখা, নিজের ফোকাসটাকে ঠিক রেখে নিজের সর্বোচ্চটা দিয়ে সম্পূর্ণ সৎভাবে যদি ওটার পিছনেই লেগে থাকা যায়, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, আপনি বিউটিশিয়ান হতে চান হন, আপনি ভালো রান্না করতে চান করেন, আপনি আইনজীবী হতে চান হন, আপনি আর্কিটেক্ট হতে চান হন, আপনি চাঁদে যেতে চান যান, কিন্তু ফোকাসটা ঠিক রেখে সম্পূর্ণ সততার সাথে ওই কাজটা করলেই ওই উদ্দেশ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আমাদের প্রজন্ম আগামী আসলে এই উদ্দেশ্যে, যাতে আমরা আসলে এগিয়ে যেতে পারি। আপনাদের সফলতা কামনা করছি। অনেক দূর যাওয়ার স্বপ্ন আমাদের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। So enlightening. Thank you for অনেক কিছু জানলাম এখান থেকে। প্লাস যারা দেখছে এই মুহূর্তে তারা I guess they're like, yes, this is what I was looking for. আমরা মিলে অনেক আমাদের এই জেনারেশনের পক্ষ থেকে এই দুজন যোদ্ধাকে জানাচ্ছি স্যালুটেশন। আনুশের খুব অসাধারণ একটি গান, সাবাস মানুষ। আনুশের লেখা এবং আনুশের গাওয়া। লুবনা মরিয়মের কোরিওগ্রাফিতে সাধনা আজকে এই নৃত্য পরিবেশনা করবে। সমুদ্র পেরিয়ে এখন ছায়া পথ পেরিয়ে যাবি, সাবাস মানুষ করছি সবই সাত, সমুদ্র পেরিয়ে এখন ছায়া পথ পেরিয়ে যাবি। স্বপ্নেতে পৃথিবী জয়ে না সবটা লেখাবি, সাবাস মানুষ করছি সবই সাত, সমুদ্র পেরিয়ে এখন ছায়া পথ পেরিয়ে যাবি। এত জোরে ভুগো ঘুরে তাকে কি তুই পাবি মানুষ, তাকে কি তুই পাবি।
কে এই ক্ষমাশীল বিধাতা, কার খোঁজে কও এই ভ্রমণ, কার জমিতে কামলা লসা, কার দরিতে আক্রমণ, কে এই ক্ষমাশীল বিধাতা, কার খোঁজে কও এই ভ্রমণ। সবাস মানুষ করছি সবই সাত সমুদ্র পেরিয়ে, এখন ছায়া পথ পেরিয়ে যাবে। স্বপ্ন পেলি পৃথিবী জয়ে না সবটা লেখাবে, এত করে ভুগো ঘুরে তাকে কি তুই পাবি মানুষ, তাকে কি তুই পাবি, তোকে কি তুই পাবি। আমাদের পরিবেশন তো হলো, নাচে পরিবেশন দেখলাম সাধনার, অফকোর্স কোরিওগ্রাফড বাই লুবনা মরিয়ম। আরো আছে, দ্যাটস নট দি এন্ড, কত কিছু এখনো আছে বাকি। আমাদের নেক্সট যে গেস্ট আছে তাদেরকে আমরা ডাকি তাহলে আমাদের প্রজন্ম আগামীতে। অফকোর্স ইট ইজ নান আদার দেন জলের গান। অলরাইট, ভালোবাসো দেশকে তুমি, তুমি দেশের কথা ভাবো, তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব। ওয়েলকাম টু প্রজন্ম আগামী, সবাইকে জলের গানকে আমাদের মাঝে আছে। ভেরি এক্সাইটিং, এক্সাইটিং ইনডিড। আমার খুব প্রিয় ব্যান্ড। এন্ড ইয়েস, রাহুল ইজ হিয়ার। ইয়েস স্যার, থ্যাঙ্কস আমাদেরকে ইনভাইট করার জন্য, জলের গানকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর কামিং। অনেক অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা প্রথমে জলের গান, জলের গান কেন? সব কিছুর মধ্যে বাঙালিয়ানা, আর বাংলা নাম কেন হবে না? আমার মাতৃভাষা আছে, আমার হরফ আছে, নিজের অক্ষরগুলো খুব সুন্দর। আমার বাংলা ভাষা অনেক অনেক নান্দনিক, ওর রূপটাই অনেক নান্দনিক। পুরো একটা লেখা যখন হয় দেখলে আলপনার মতো মনে হয়, এত সুন্দর। এটা মানে কতজন এতটা সমৃদ্ধ হতে পারে যে নিজের একটা ভাষা, নিজের একটা হরফ, এটা তো মানে সহজ না। আর এতটা ছন্দময় ভাষা, কাব্যিকতা, মানে কাব্যিকতায় ভরপুর একটা ভাষা এবং রূপকের ছড়াছড়ি একটা ভাষাতে। আমাদের তাহলে গানগুলো তাহলে বাংলায় নয় কেন? আর আমাদের দলটার নামই কেন, গানের দলটার নামই কেন জলের গান হবে না? কেন সং অফ ওয়াটার হতে হবে? কথার মধ্যে একটা প্যাটার্ন মনে হলো আমাদের। আসলে ভাইয়ার কথাটা খুব ভালো লাগলো আমার। আমাকে একবার একজন মালয় বলছিলেন যে যখন দেখলো বাংলার নিজস্ব বর্ণমালা আছে, তোমাদের নিজস্ব বর্ণমালা আছে? বাই দ্য ওয়ে মালয়েশিয়ান মানে মালয় ভাষাটার কিন্তু নিজস্ব বর্ণমালা নেই, ওরা ইংলিশে লেখে মালয় কথাগুলোকে। ওরা খুব অবাক হলো, তখন মনে হলো যে আমরা কতটা সৌভাগ্যবান, আমাদের এত সুন্দর একটা বর্ণমালা আছে এবং আমরা বোধহয় খুব সেই কম জাতিদের একজন যারা যে কোনো অক্ষর উচ্চারণ করতে পারে। আমরা গর্ব করার মতো জাতি হিসেবে। আরেকটা হচ্ছে যে এই একটা জাতি যে আসলে যুদ্ধ করে প্রথমে ভাষাটা আদায় করেছে, তারপরে হচ্ছে কি হলো স্বাধীনতা, রাইট? সেটাও সংগ্রাম করে আনা, সেটাও সংগ্রাম করে। আসলে ফাইটিং একটা বিষয় আসে, সেটা আমাদের মধ্যে আছে। ও তো যুদ্ধের কথা বললো, শুধু যুদ্ধ না, ক্রিকেট পুরো, মানে যেদিক দিয়ে আমরা দেখতে চাই বা এখনকার টেকনোলজির দিকে আমাদের ছেলে মেয়েরা অনেক 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 আগানো, অনেক জায়গার চেয়ে। তো যতই আমাদেরকে বাঁধার চেষ্টা করা হয়েছে, আমাদের কিন্তু বেঁধে রাখতে পারেনি, কারণ হচ্ছে আমাদের নিজস্ব পরিচয়ের কারণে। আমাদের প্রজন্ম আগামী শোতে, মানে অফকোর্স এই ভ্যারাইটি শো, আজকের থিম হচ্ছে দেশপ্রেম এবং সিভিক রেসপন্সিবিলিটিস। তো এটার ব্যাপারে এই আমি রেসপন্সিবিলিটিস পালন করছি, কারণ বাদামটা আমার কাছে। ও ইয়েস, ও হ্যাঁ, প্লিজ ফিল ফ্রি, এখানে আরামসে কফি খেতে হবে সবাই। কফি প্লিজ কাম ইন সবাই, এনিওয়ান। কয়টা সুগার আর সুগার ফ্রি? ওর কথা এটাই হচ্ছে যে এর মধ্যে তো ওর ওই সেন্সটা খুব ভালো, রেসপন্সিবিলিটি, সিভিক সেন্সটা ওর খুব ভালো, কারণ ও জানে যে আমারও একটু চাই। আমি শিওর এক মগ আমাকে দিবে। সুন্দর করে জিজ্ঞেস করে সুগার নাকি সুগার ফ্রি। না, তবে এখানকার হোস্ট যারা, তারাও মনে করেন যে ওইরকম একদম রেডি করা ছিল, আসলে নিয়ে নেয়। আর জেম কফি খায় না, ওর আসলে যে বয়সটা। জার্নাল ভালো হয়েছে, ধন্যবাদ। মিল্ক হবে? হ্যাঁ, ফ্যাট ফ্রি প্লিজ, ডেফিনেটলি আছে। There you go. কথা হচ্ছে যে আমাদের দেশপ্রেম নিয়ে কথাবার্তা, এবং আজকে যে থিম এটা দেশপ্রেম এবং সিভিক রেসপন্সিবিলিটিস, সেটা নিয়ে আপনাদের আচ্ছা, আমার কি কফি
যে বাটে তার মানে কপালে থাকে না সব সময়। আমি আপনাদের লোক। হ্যাঁ, যে জানিয়ে কথা হচ্ছিল আসলে, বলুন। চিন্তা ভাবনা কি ব্যাপারে এখন যে দেশপ্রেম নিয়ে যা হচ্ছে বা যা আমাদের অ্যাজ এন এই জেনারেশনে হোয়াট আর দ্য থটস? দেশপ্রেম নিয়ে আমাদেরকে আসলে এটা আমরা দুর্ভাগা বলবো এই দিক দিয়ে, যে দেশপ্রেমিক একটা জাতি, যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে পারে, রক্ত দিতে পারে, যে জাতি মানে মায়ের জন্য প্রাণ দিতে পারে, দেশের জন্য প্রাণ দিতে পারে, সেই দেশের মানুষের মধ্যে আবার দেশপ্রেম জাগানোর চেষ্টা করার দরকারটা কি? আমি যদি আমার দেশের একটা গাছকেই শুধু দেখি, তাতেই কিন্তু আমার দেশের প্রতি আমার মমত্ববোধ, ভালোবাসাটা বাড়বে বই কমবে না। আর যখন ওইটা বাড়বে, তখন আমি চেষ্টা করলেও অকারণে একটা গাছের ডাল হাঁটতে 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 কাটাস করে একটা গাছের ডাল আমি ভাঙতে পারবো না। এখানে কিন্তু সিভিক রেসপন্সিবিলিটির ব্যাপারটা আছে, এগুলো সব কানেক্টেড, সবই কানেক্টেড, মানে এটা হুট করেই একটা জন্ম হয় না। আচ্ছা, জলের গান এখানে আছে আর গান হবে না, এটা তো হয় না। সো ইউ হ্যাভ সাচ আ হিউজ অ্যারেঞ্জমেন্ট, একটা গান হয়ে যাবে। আমি আসলে এটার কারণে এতটাই ভক্ত, আমি কিছু বলতে পারছি না, আমি এখানে দাঁড়িয়ে আছি। সো আমরা ডেফিনেটলি একটা গান শুনতে যাবো। লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার ছুট শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার ছুট শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে চুপ আলো পান কৌড়ি ভাসতে ভাসতে টুপ আলো পান কৌড়ি ভাসতে ভাসতে টুপ ভাসতে ভাসতে সবুজ বিলের উজলা কালো জলে সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে ভাসতে ভাসতে সবুজ বিলের উজলা কালো জলে সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে ধূসর ঘুঘুর সাদা ফোঁটায় একলা দুপুর কাঁদে ঝলমলে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে ধানের খেতে সবুজ বাতাস ধূসর কালো কাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খ চিলের ডাক ধানের খেতে সবুজ বাতাস ধূসর কালো কাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খ চিলের ডাক রং ধনু রঙে কলসে ফুটির ঝাঁক রং ধনু রঙে কলসে ফুটির ঝাঁক লিলুয়া বাতাস নিরাগ পানি আয়েশি বৈঠার শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে
শালুক সাদায় ঘাস ফড়িংটা উড়তে উড়তে কালো পান কৌড়ি ভাসতে ভাসতে ডুব কালো পান কৌড়ি ভাসতে ভাসতে ডুব ব্রিলিয়েন্ট জলের গান এক্সেপশনাল সব সময়ের মতন অফকোর্স। হ্যাঁ, এবং আমি বারবার ভেবে পাই না এদের গানের কথাগুলো লেখেন কে? জীবনানন্দ দাশ। যেভাবে শঙ্খচিল, কালো পান কৌড়ি, ঘাস ফড়িং এর কথা আসে আর কি, খুব ভালো লাগলো। জীবন আনন্দ, আনন্দেই থাকি আমরা, এই জন্যই বোধহয় এত সুন্দর গান। এত সুন্দর দর্শক, কথা হলো, জানা হলো, গান শোনা হলো, নাচ দেখা হলো। এত কষ্ট করে একটি দেশ অর্জন করেছি, দেশটাকে তো ভালোবাসাটা তো আমাদের কর্তব্য, তাই না? আর জানি ভালোবাসা তো আর কর্তব্যের মধ্যে বাধা যায় না, ভালোবাসা তো ভালোবাসাই। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আগামী বুধবার রাত 9:35। আর হ্যাঁ, আজকের এই পর্বটি আগামীকাল শুনতে পারবে রেডিও টুডেতে সন্ধ্যা 5:30-এ। দেখা হবে তুমি, আমি, আমরা মিলে অনেক দূরে যাব। তুমি, আমি, আমরা মিলে অনেক দূরে যাব। ভালোবাসো দেশকে তুমি, তুমি দেশের কথা ভাবো, তুমি আমি, আমরা মিলে অনেক